মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিভিল 6 সেমিস্টারের ডিজাইন অফ স্ট্রাকচার 1 ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নোমান, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড আর্কিটেকচার, MIST গাজীপুর। আমাদের আজকের লেকচার হবে অধ্যায় 7 এর আর্টিকেল নম্বর 7.8। আমরা আজকে চলে যাই মূল পর্বে। অধ্যায় 7 আর্টিকেল 7.8। আর্টিকেল 7.8 লেখা আছে আংশিক অবিচ্ছিন্ন বিম ডিজাইন। এখন এই আংশিক অবিচ্ছিন্ন বিমকে কয়েকটা নামে ডাকা যায়, যেমন সেমি কন্টিনিউয়াস অথবা আংশিক বিচ্ছিন্ন বিমও বলা যায়। অর্থাৎ এটাকে আংশিক অবিচ্ছিন্ন, সেমি কন্টিনিউয়াস অথবা আংশিক বিচ্ছিন্ন বিম ডিজাইন। ওকে, এখন যদি আমরা বিমটা এখানে দেখি, তাহলে বিমটার এই অংশে লেখা আছে আংশিক অবিচ্ছিন্ন অথবা বিচ্ছিন্ন, অর্থাৎ এই পাশে বিচ্ছিন্ন আর এই পাশ অবিচ্ছিন্ন। এই বিমটার এই পাশ হলো অবিচ্ছিন্ন, এই পাশ হলো বিচ্ছিন্ন, যার কারণে এই বিমটাকে আমরা বলতে পারি আংশিক অবিচ্ছিন্ন অথবা আংশিক বিচ্ছিন্ন। আবার এই বিমটার দিকে যদি তাকাই, এটার এই পাশে কন্টিনিউয়াস আছে, এই পাশেও কন্টিনিউয়াস আছে, দুই পাশেই কন্টিনিউয়াস আছে, মানে দুই পাশেই অবিচ্ছিন্ন আছে, যার কারণে এটাকে বলি আমরা পুরোপুরি বা সম্পূর্ণ অবিচ্ছিন্ন। এখানে আমি লিখছি বিচ্ছিন্ন প্রান্ত, এই পাশে বিচ্ছিন্ন আর এই পাশটাও বিচ্ছিন্ন, এই দুই দিকে আর নাই। তাহলে এই বিমটার এই অংশটাকে আমরা বলবো আংশিক অবিচ্ছিন্ন অথবা আংশিক বিচ্ছিন্ন, আর এটা হলো ফুললি কন্টিনিউয়াস অথবা সম্পূর্ণ বা পুরোপুরি অবিচ্ছিন্ন বিম। ওকে, তাহলে আমরা প্রথম দেখব একটা এক্সাম্পল নেই। আমরা এই আংশিক অবিচ্ছিন্ন বা আংশিক বিচ্ছিন্ন বিমের বা সেমি কন্টিনিউয়াস বিমের ডিজাইন করব। একটা এক্সাম্পল নিলাম যে একটি সেমি কন্টিনিউয়াস বিমের স্প্যান 6.5 মিটার। এখানে একটা সেমি কন্টিনিউয়াস বিম নিলাম আমি, এরকম আমার চিত্রটা দেওয়া আছে। এই সেমি কন্টিনিউয়াস বিমটার একটা বিম দেওয়া আছে, এর স্প্যান দৈর্ঘ্য, স্প্যান বলতে বোঝায় এই অংশ থেকে এই অংশ পর্যন্ত, অর্থাৎ ক্লিয়ার স্প্যান 6.5 মিটার, 6.5 মিটার ক্লিয়ার স্প্যান। লেখা আছে এর উপর প্রতি মিটার দৈর্ঘ্যে 1800 কেজি লোড আরোপিত হলে, অর্থাৎ এর উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 1800 কেজি পার মিটার। নিম্নের তথ্যাদির সাহায্যে আয়তাকার ভীমটির প্রান্ত স্প্যান ডিজাইন করো। আমি প্রান্ত স্প্যান ডিজাইন করো কথাটা এইভাবেও থাকতে পারে, আমি এটাকে কেটে দিলাম, বিমটি ডিজাইন করো। শুধু এতটুকু বলা থাকতে পারে যে নিম্নের তথ্যাদির সাহায্যে আয়তাকার বিমটি ডিজাইন করো। কেন এতটুকু থাকবে? এখানে অলরেডি সেমি কন্টিনিউয়াস বিম বলা আছে, যার কারণে দ্বিতীয়বার আবার না বললেও চলবে। এখন তথ্যাদি দেওয়া আছে, নিচের তথ্যাদি কী কী? FS দেওয়া আছে, স্টিলের স্ট্রেংথ দেওয়া আছে 1350 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কনক্রিটের স্ট্রেংথ দেওয়া আছে 94.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, BC দেওয়া আছে, কনক্রিটের স্ট্রেস, এটাকে বলে কনক্রিটের স্ট্রেস 4.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, বি অ্যালাউবল, এটাকে বলে নিরাপদ শেয়ার স্ট্রেস 18.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অ্যালাউবল বন্ড স্ট্রেস, তার মানে নিরাপদ বন্ড স্ট্রেস দেওয়া আছে 26 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আর পয়সন রেশিও দেওয়া আছে, পয়সনের অনুপাত বা পয়সন রেশিও দেওয়া আছে N=10। ওকে, আমরা চলে যাই। তোমরা বিম ডিজাইনের স্টেপগুলো সম্পর্কে আগে থেকেই জানো, তাহলে আমরা চলে যাই ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপটা আমরা জানি যে ডিজাইন লোড ক্যালকুলেশন হবে। তাহলে ডিজাইন লোড আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা জানি, যেহেতু আমার প্রশ্নে কোথাও বলা নাই
বিমের কোনো সাইজ দেওয়া নাই, এটার গভীরতা কত, এটার প্রস্থ কত, তাহলে আমরা এটার গভীরতা এবং প্রস্থটা ধরে নিব। সেটা কিভাবে ধরে নিব? যে আমরা জানি বিমের গভীরতা তার স্প্যান দৈর্ঘ্যের 1/12 থেকে 1/10 হয়ে থাকে স্প্যান দৈর্ঘ্যের। তাহলে স্প্যান দৈর্ঘ্য কত ছিল আমাদের? আমরা যদি প্রশ্নটা দেখি, আমাদের স্প্যান দৈর্ঘ্য ছিল কত? স্প্যান দৈর্ঘ্য ছিল 6.5 মিটার। তাহলে আমি এখানে লিখলাম 1/12 ইন্টু 6.5 মিটার, সে মিটারকে 100 দিয়ে গুণ দিয়ে সেন্টিমিটারে নিয়ে গেলাম, আসলে 54.16 সেন্টিমিটার। আর 1/10 ইন্টু স্প্যান দৈর্ঘ্য 6.5 ইন্টু মিটারে ছিল, 100 দিয়ে গুণ দিয়ে সেন্টিমিটারে নিয়ে গেলাম, আসলো 65 সেন্টিমিটার। তাহলে আমার বিমের গভীরতা আমরা পাইলাম 54.16 থেকে 65 সেন্টিমিটারের মধ্যে যে কোনো একটা ধরলেই হবে। তাহলে বিমের গভীরতা ধরলাম ডি ইজ ইকুয়াল টু 55 সেন্টিমিটার ধরে নিলাম। এখন ধরি বিমের প্রস্থ আমি একটা ধরে নিলাম যে 25 সেন্টিমিটার। সাধারণত প্রস্থটা হয় বিমের গভীরতা যা হবে, বিমের গভীরতা যা হবে তার অর্ধেকের কাছাকাছি। অর্থাৎ বিমের প্রস্থের তুলনায় গভীরতা হয় 1.5 থেকে 2 গুণ কার? প্রস্থের। 1.5 থেকে 2 গুণ হয় প্রস্থের কি? গভীরতা। তাইলে প্রস্থ কত হবে? গভীরতাকে 1.5 বা 2 দিয়ে ভাগ দিলে যা হয় তার মধ্যে কোনো একটা ধরলেই হবে। আমি ধরলাম এখানে 25 সেন্টিমিটার, অর্থাৎ অর্ধেকের চেয়ে কিছুটা কম ধরলাম, 25 সেন্টিমিটার ধরলাম। আচ্ছা, এখন সাইজটা কেন ধরলাম? 25 ইন্টু 55 সেন্টিমিটার সাইজ পাইলাম। এখন বিমের সাইজটা ধরা হয়েছে তার নিজস্ব ওজন বের করার জন্য, সেল পয়েন্ট, বিমের সেল পয়েন্ট। তাহলে বিমের নিজস্ব ওজন কী হবে? বিমের দৈর্ঘ্য, বিমের প্রস্থ, বিমের গভীরতা। এটা ছিল সেন্টিমিটার, এটা ছিল সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ দিয়ে মিটারে নিয়ে গেছি, কারণ বিমের দৈর্ঘ্য মিটারে আছে। এবং বিমের যে কনক্রিট আছে, কনক্রিটের ইউনিট ওয়েট আমরা জানি 2400 কেজি পার ঘনমিটার। তাহলে প্রতি ঘনমিটার কনক্রিটের ওজন হলো 2400 কেজি পার ঘনমিটার। তাহলে মিটারের কারণে এগুলোকে সবগুলোকে মিটারে নিয়ে যেতে হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পেলাম 2145 কেজি। এখন 2 নম্বরে আর কি কি আছে? বিমের উপর আমরা দেখছিলাম যে বিমের উপর আরোপিত লোড আছে। বিমের উপর প্রতি মিটার দৈর্ঘ্যে 1800 কেজি পার মিটার লোড আরোপিত আছে। তাহলে বিমের দৈর্ঘ্য কেজি পার মিটারে যেহেতু আছে, তাহলে 6.5 মিটারে কত আছে? 6.5 ইন্টু 1800, তাহলে পাইলাম আমরা 11,700 কেজি। তাহলে টোটাল লোড কত হয়? এই দুইটা যোগ করব, এটা যোগ করব। তাহলে যোগ করলে টোটাল লোড বড় হাতের ডব্লিউ ইজ ইকুয়াল টু 13,845 কেজি। আমাদের স্টেপ 1 ডিজাইন লোড ক্যালকুলেশন শেষ হলো। এখন আমরা স্টেপ 2তে চলে যাব, ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ক্যালকুলেশন। তাহলে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স আমরা ক্যালকুলেশন করব। আমরা জানি বিমটার দুইটা প্রান্ত আছে, একটা বিচ্ছিন্ন প্রান্ত, একটা অবিচ্ছিন্ন প্রান্ত। তাহলে বিচ্ছিন্ন প্রান্তের জন্য শেয়ার ফোর্স V1 ইজ ইকুয়াল টু 0.4 ডব্লিউ। তাহলে 0.4 ডব্লিউ হলো বিচ্ছিন্ন প্রান্ত। আর অবিচ্ছিন্ন প্রান্ত, যেহেতু এটা দুই পাশে কন্টিনিউয়াস আছে, তাহলে অবিচ্ছিন্ন প্রান্তের শেয়ার ফোর্স V2 ইজ ইকুয়াল টু 0.6 ডব্লিউ। এটা আমরা সূত্র পড়ছিলাম। তাহলে বিচ্ছিন্ন প্রান্তের শেয়ার ফোর্স V1 ইজ ইকুয়াল টু 0.4 ডব্লিউ ইজ ইকুয়াল টু 4 ডব্লিউ। ডব্লিউটা কত? ডব্লিউটা আমরা পাইছিলাম 13,845 কেজি। তাহলে এটা গুণ করলে 5,538 কেজি পাইলাম। আবার অবিচ্ছিন্ন প্রান্তের শেয়ার ফোর্স, অর্থাৎ এই প্রান্তের শেয়ার ফোর্স V2 ইজ ইকুয়াল টু 0.6 ডব্লিউ। ডব্লিউর মানটা আমরা বসায় দিলাম 13,845 কেজি। তাহলে বসায় দিলে আমরা পাইলাম 8,307 কেজি। তাহলে আমার ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ক্যালকুলেশন হয়ে গেল। এখন স্টেপ 3তে আমরা চলে যাব, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে হলে
আমরা জানি যে সেমি কন্টিনিউয়াস বিমের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইজ ইকুয়াল টু ডব্লিউ এল ভাগ 10, অথবা আমরা এটাকে বলতে পারি ছোটো হাতের ডব্লিউ এল স্কোয়ার ভাগ ছোটো হাতের এল স্কোয়ার ভাগ 10, ছোটো হাতের ডব্লিউ এল স্কোয়ার ভাগ 10, কারণ বড় হাতের ডব্লিউ ইজ ইকুয়াল টু ছোটো হাতের ডব্লিউ ইন্টু এল। প্রতি মিটার দৈর্ঘ্য লোড ডব্লিউ, ছোটো হাতের ডব্লিউ হলো প্রতি মিটার দৈর্ঘ্য লোড, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড, ইন্টু এল হইল দৈর্ঘ্য দ্বারা গুণ দিলে তাহলে মোট লোড আমরা পাবো। তাইলে বড় হাতের ডব্লিউ ইন্টু এল ডিভাইড বাই 10 অথবা ডব্লিউ এল স্কোয়ার বাই 10 দিতে হবে, যে কোনো একটা সূত্র ইউজ করবো। যেহেতু আমাদের এখানে বড় হাতের ডব্লিউ আছে, আমরা বড় হাতের ডব্লিউ লিখলাম ডব্লিউ এল বাই 10। তাহলে বড় হাতের ডব্লিউর মান জানা আছে আমার 13,845 কেজি, আর এল হইল 6.5 মিটার ডিভাইড বাই 10। তাহলে আমরা পাইলাম এত কেজি, 8,999.25 কেজি মিটার। এটা হলো মোমেন্টের একক, কেজি মিটার। ওকে, এখন এই মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম কিভাবে, এটাকে 100 দ্বারা গুণ দিয়ে। তাহলে এখানে হইল 9,99,925 কেজি সেন্টিমিটার। ওকে, তাহলে আমার ম্যাক্সিমাম মোমেন্ট নির্ণয় শেষ। স্টেপ 4-এ চলে যাব। এখন স্টেপ 4-এ ডিটারমিনেশন অফ ডেপথ, অর্থাৎ বিমের গভীরতা নির্ণয়, অথবা আমরা বলবো বিমের কার্যকরী গভীরতা নির্ণয়। কার্যকরী গভীরতা মানে ছোটো হাতের ডি, ইফেক্টিভ ডেপথ ইজ ইকুয়াল টু আমরা জানি রুট ওভার এম ভাগ আর বি। তাইলে আরটা কি, আর ইজ ইকুয়াল টু হাফ অফ এফ সি জে কে। তাইলে কে সূত্র আমরা জানি এন ডিভাইডেড বাগ এন প্লাস এফ এস বাগ এফ সি, এফ এস বাগ এফ সি। তাহলে এনের মান আমার দেওয়া আছে প্রশ্নে 10, এফ এস এর মান দেওয়া আছে প্রশ্নে, এফ সি এর মানও দেওয়া আছে প্রশ্নে। এখান থেকে আমরা কে এর মান পাইলাম 0.412, এবং আমরা এই সূত্র জানি যে ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে ভাগ 3। তাহলে কে এর মানটা এখান থেকে এখানে বসাই দিলাম, পাইলাম 0.863 জে এর মান। এখন এই দুইটা মান জে এবং কে এর মানটা এখানে বসাই দিলাম, হাফ অফ এফসির মান দেওয়া আছে প্রশ্নে, জে এর মান আমরা পাইলাম এখান থেকে এবং কে এর মান আমরা পাইলাম এখান থেকে 16.80 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা আমরা পাইলাম আর এর মান। এখন এই আর এর মানটা আমরা এখানে বসাই দিব সূত্রের মধ্যে। তাহলে ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এম, এম মানে হলো এম ম্যাক্সিমাম মোমেন্ট, এখানে আমরা পাইছিলাম ম্যাক্সিমাম মোমেন্ট, এবং আর এর মান আমরা এখানে পাইলাম বি ইজ ইকুয়াল টু আমরা এখানে ধরছিলাম এই যে 25 সেন্টিমিটার আমরা এখানে ধরে আসছি। তাহলে এখান থেকে মানটা বসায় দিব, বসায় দিলে 46.29 সেন্টিমিটার, আমরা একটু বাড়ায় একটা রাউন্ড ফিগারে ধরলাম 46.5 সেন্টিমিটার। এখন তাহলে বিমের মোট গভীরতা কত হবে, এটা তো আমরা পাইলাম কার্যকরী গভীরতা, আমরা এটা পাইলাম কিন্তু কার্যকরী গভীরতা ডি। তাহলে মোট গভীরতা কত হবে, আমাদের মোট গভীরতা ডি ইজ ইকুয়াল টু ইফেক্টিভ ডেপথ প্লাস তার কভারিং। এখন কভারিং কতটুকু, এখানে আমার এই বিমটাতে, এই যে বিমটা আছে, এই একটা বিমের ভিতরে এই যে একটা রড আছে, এই রডের সেন্টার পর্যন্ত দূরত্ব কোথায় থেকে, এই অংশ থেকে, অর্থাৎ এই অংশটাকে বলা হয় কম্প্রেশন জোন। কনক্রিটের কম্প্রেশন জোন, এটা হলো কনক্রিটের কম্প্রেশন জোন থেকে স্টিলের অর্থাৎ টেনসাইল জোনের সেন্টার পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ইফেক্টিভ ডেপথ ছোটো হাতের ডি। আর বাকি যতটুকু থাকবে টেনশন জোনের নিচ পর্যন্ত, এই অংশটাকে কভারিং ধরা হয়েছে। কভারিং হলো রড থেকে বাকি অংশ, কভারিং প্লাস রডের ডায়ার অর্ধেক, এই দুইটা মিলে আমি 6 সেন্টিমিটার ধরে নিলাম, যে 6 সেন্টিমিটার। তাহলে মোট গভীরতা কত হইতে পারে, ডি প্লাস 6। তাহলে ডি এর মান আমরা আগে পাইছিলাম 46.5 সেন্টিমিটার প্লাস 6 ইজ ইকুয়াল টু
52.50। তাহলে বিমের প্রস্থচ্ছেদ কত হবে? আমরা 25 ধরে আসছিলাম প্রস্থ, তাহলে এখানে গভীরতা পাইলাম 55 সেন্টিমিটার। আমরা এটা ধরে আসছিলাম, তাহলে আমরা পাইলাম কত? আমরা পাইছি বি ইজ ইকুয়াল টু পাইছি বি ইন্টু ডি ইজ ইকুয়াল টু, তাহলে কত হইলো আমাদের? 25 ইন্টু 52.50 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা আমরা পাইছি। তাহলে আমরা দেখলাম যে আমাদের গভীরতাটা আমরা ধরছিলাম 55, কিন্তু 52.50 হলেই আমাদের হয়ে যাচ্ছে। তার মানে আমরা বিমটি ঠিক আছে বা নিরাপদ আছে, বিমটির প্রস্থচ্ছেদ ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টেপ 5, এখন আমরা চলে যাব স্টেপ 5-এ, এরিয়া অফ স্টিল নির্ণয় করব। তাহলে এরিয়া অফ স্টিল নির্ণয় করতে হলে আমরা জানি এরিয়া অফ স্টিলের সূত্র এস ইজ ইকুয়াল টু এম ভাগ এফ এস জে ডি। তাহলে এম এর মান মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট আমরা পেয়ে আসছি ম্যাক্সিমাম মোমেন্টের স্টেপ থেকে, স্টেপ নাম্বার 3 থেকে ম্যাক্সিমাম মোমেন্ট আমরা পাইছি। তাহলে এফ এস আমাদের প্রশ্নে দেওয়া আছে, যে আমরা বের করে নিয়েছিলাম একটু আগে, এবং ডি হলো ইফেক্টিভ ডেপথ বা কার্যকারী গভীরতা, যেটাও আমরা একটু আগে বের করছিলাম 46.5 পাইছিলাম। তাহলে এই মানগুলো আমরা এখানে বসায় দিলে এএস মানে ক্ষেত্রফল অফ স্টিল, এরিয়া অফ স্টিল, তার এরিয়া অফ স্টিল পাইলাম 16.61 সেন্টিমিটার স্কোয়ার। এটা তোমরা ক্যালকুলেশন করে পাবা। তাহলে এখন আমরা মেইন রড, এটা হইলো আমাদের মেইন রড, মেইন বার, এটাকে মেইন বার বলে। মেইন বার পাইলাম এত ক্ষেত্রফল। তাহলে মেইন বার হিসাবে কি ইউজ করব? ইউজ 25 মিলিমিটার ডায়াবার, 25 মিলিমিটার ডায়াবারের ব্যাসের একটা রড ব্যবহার করলাম। তাহলে এই ব্যাসের রডের ক্ষেত্রফল কত হবে? ছোটো হাতের এস ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার ভাগ 4। এটা কিন্তু ডি, রডের ব্যাস, রডের ডায়া, ডি স্কোয়ার ভাগ 4। তাহলে পাই ভাগ 4 ইন্টু ডি 25 মিলিমিটার ছিল, এটাকে সেন্টিমিটারে নিলে 2.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 4.19 সেন্টিমিটার স্কোয়ার আমরা পাইলাম মেইন বারের ক্ষেত্রফল। তাহলে কয়টা রড লাগবে? আমাদের এখানকার যে ক্ষেত্রফল পাইছি এটাকে রডের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে রডের সংখ্যা আমরা পেয়ে যাব, বড় হাতের এস ডিভাইড ভাগ ছোটো হাতের এস। তাহলে বড় হাতের এস হলো 16.61 ডিভাইডেড ভাগ ছোটো হাতের এস 4.91, পাইলাম 3.38। এখন আমরা তো এটা ব্যবহার করতে পারবো না, আমরা 4টা ব্যবহার করব। একটা রাউন্ড ফিগার, 3টে দেওয়া যাবে না, 4টা, কম দেওয়া যাবে না, তাহলে 4টা। তাহলে আমরা কি পাইলাম? অতএব আমরা পাইলাম যে ইউজ 4টা 25 মিলিমিটার বার, 25 মিলিমিটার ডায়ার বার আমরা ব্যবহার করব। ওকে, এখন আমরা চলে যাই স্টেপ নাম্বার 6। স্টেপ নাম্বার 6 কি? স্যাক ফর শেয়ার স্ট্রেস, অর্থাৎ শেয়ার স্ট্রেস নিরীক্ষা, শেয়ার পীড়ন নিরীক্ষা। তাহলে শেয়ার পীড়ন নিরীক্ষা করতে হলে আমরা আমাদের দুইটা প্রান্ত আছে, একটা হইলো বিচ্ছিন্ন প্রান্ত আর একটা হইলো অবিচ্ছিন্ন প্রান্ত। তাহলে বিচ্ছিন্ন প্রান্তের শেয়ার স্ট্রেস নির্ণয় করি। বি ইজ ইকুয়াল, ছোটো হাতের বি ইজ ইকুয়াল টু বিসিআর ডিভাইড বাই বিডি। আচ্ছা, বিসিআর কি? ক্রিটিক্যাল শেয়ার স্ট্রেস, ক্রিটিক্যাল শেয়ার স্ট্রেস, সরি, এটা হলো ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ডিভাইডেড বাই বিডি, তখন আমরা শেয়ার স্ট্রেস পাবো। তাহলে বিসিআর ইজ ইকুয়াল টু, যেহেতু এটা বিচ্ছিন্ন প্রান্ত, আমরা বিচ্ছিন্ন প্রান্তে শেয়ার ফোর্স পাইছিলাম, বিচ্ছিন্ন প্রান্তের শেয়ার ফোর্স পাইছিলাম B1 আর অবিচ্ছিন্ন প্রান্তের B2। তাহলে বিসিআর ইজ ইকুয়াল টু B1 মাইনাস ওমেগা ডি। এটা কীভাবে আসলো? অর্থাৎ এই প্রান্ত ছিল আমাদের বিম, যদি এটা হয় তাহলে এই বিমটার এই প্রান্ত ছিল আমাদের বিচ্ছিন্ন প্রান্ত, এটা হলো অবিচ্ছিন্ন প্রান্ত। আচ্ছা, তাহলে বিচ্ছিন্ন প্রান্তের শেয়ার ফোর্স হলো B1, তাহলে B1 মাইনাস এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছিল ছোটো হাতের ডব্লিউ, আর ক্রিটিক্যাল, যেহেতু এটা ক্রিটিক্যাল শেয়ার ফোর্সটা হয় বিম সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স, এই ডিটা হলো ইফেক্টিভ ডেপথ, আমরা যেটা পাইছিলাম ওই ডিস্টেন্সেই হবে ক্রিটিক্যাল শেয়ার বিসিআর। তাহলে বিসিআর ইজ ইকুয়াল টু B1 মাইনাস এই ওমেগা ইন্টু তার দূরত্ব, তাহলে
মানগুলো আমরা বসায় দিই। বি ওয়ানের মান এটা আমরা আগে পাইছি। ওমেগা হইল একক দৈর্ঘ্যের লোড। তাহলে এটা ছিল আমাদের 13,845 ছিল মোট লোড। এটাকে আমরা যখন দৈর্ঘ্য দিয়ে ভাগ দিয়ে দিব, অর্থাৎ আমি বড় হাতে একটু আগে বলছিলাম যে বড় হাতের ডব্লিউ ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু এল। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কী হবে? বড় হাতের ডব্লিউ ভাগ এল। তাহলে বড় হাতের ডব্লিউর মান 13,845 পাইছিলাম, ডিভাইড বাই এল হইল স্প্যান দৈর্ঘ্য ছিল আমাদের 6.5 মিটার, ইন্টু ডি। ডি কত? 46.5 সেন্টিমিটার। এখন যেহেতু এটা মিটারে আছে সব, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ মিটার নিয়ে গেলাম। তাহলে এটা মিটার মিটার কাটা যাবে, এটা কেজিতে চলে আসবে। তাহলে বিসিআর ক্রিটিক্যাল শেয়ার ফোর্স পাইলাম 4,547.55 কেজি। এখন বিসিআরের মান এখানে বসায় দিলাম। বি হলো বিমের প্রস্থ 25, আর ডি হলো তার কার্যকরী গভীরতা 46.5 সেন্টিমিটার আমরা পাইছিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাইলাম বি এর মান 3.92 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এটাকে আমরা চেক দিব, এখানে চেক লিখছিলাম। তাহলে এটাকে আমরা কার সাথে চেক দিলাম? এই যে বি অ্যালাউবল আমাদের দেওয়া ছিল, অর্থাৎ নিরাপদ শেয়ার স্ট্রেস যে আমাদের লেখা ছিল, সেটার মান আমাদের দেওয়া ছিল। আমরা যদি একটু দেখি, বি অ্যালাউবল ছিল 4.2, আমরা পাইছি কত? 3.92। তাহলে বি অ্যালাউবল বড় আছে, তাইলে এটা নিরাপদ আছে। ওকে, শেয়ার স্টেজে নিরাপদ আছে, তার মানে সেখানে এখন আমরা দেখব এটা কনক্রিটে ফেল করে কিনা। কনক্রিটের বিসি, এখন আমরা বিসিটা দেখি। বিসি হলো 4.2, সরি, বি অ্যালাউবল ছিল 18.8। বি অ্যালাউবলটা হলো 18.8, এটা থেকে বড় আছে, তার মানে এটা নিরাপদ। এবং স্টিরাপ লাগবে কি লাগবে না সেটা দেখবো আমরা কনক্রিট থেকে। কনক্রিট হলো 4.2, আমরা এখানে পাইলাম কত? 3.92। তাহলে 4.2টা বড় আছে, 4.2 ইজ গ্রেটার দেন 3.92। তাহলে আমরা লিখতে পারি বিসি ইজ গ্রেটার দেন ছোট হাতের বি, এটা লেখা যায়। তাহলে অতএব স্টিরাপের প্রয়োজন নেই। তাহলে অবিচ্ছিন্ন প্রান্তের ক্ষেত্রে দেখি, আবার একই সূত্র আমরা লিখলাম, বিসিআর ভাগ বিডি। তাহলে অবিচ্ছিন্ন প্রান্ত এটা, এখানে শেয়ার ফোর্স ছিল ভি2, তাহলে ভি2 এখান থেকে ডি ডিস্টেন্স দূরত্বে ক্রিটিক্যাল শেয়ার এখানে বিসিআর। তাহলে বিসিআর সমান কী হবে? ভি2 মাইনাস এখানে আবার ওমেগা আছে, দূরত্ব হইল ডি, ওমেগা ডি, এখানে মান বসায় দিলাম, তো কেজি 7,316.55 কেজি। তাহলে অবিচ্ছিন্ন প্রান্তের ভি ইজ ইকুয়াল টু বিসিআর ভাগ বিডি। তাহলে এখানে বিসিআর এর মান বসাইলাম, বি এর মান আমরা ধরছিলাম 25 সেন্টিমিটার, কার্যকরী গভীরতা হইল 46.5 সেন্টিমিটার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 6.29 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পাইলাম। এখন নিরাপদ কিনা অ্যালাউবলের সাথে চেক দিব একবার, অ্যালাউবলের সাথে একবার চেক দিব, আবার কনক্রিটের সাথে একবার চেক দিব। তাহলে অ্যালাউবলটা আমরা দেখে নিই। বি অ্যালাউবল হলো 18.8, আমরা পাইলাম কত? 6.29, তার মানে আমরা নিরাপদ আছি। এখন কনক্রিটের সাথে দেখব, কনক্রিট আছে কত? 4.2 বিসি, আমরা পাইছি কত? 6.29, বেশি আছে। তাহলে বেশি থাকলে তো হবে না, আমার কনক্রিট নিতে পারে 4, তার উপরে আসতেছে 6.29, তাহলে সেখানে আমার স্টিরাপ লাগবে। স্টিরাপ দিলে সেটা ব্যালেন্স হয়ে যাবে।